উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পরে ভার্সিটি ভর্তি পরীক্ষায় সেরকম কোনো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাচ্ছিলাম না। একটা পর্যায়ে গিয়ে ঢাকার বাইরের একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাই। 2016 সালের 23শে জানুয়ারি আইসিটি ডিপার্টমেন্টে আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয় এবং ক্লাস শুরু হয়। যে সাবজেক্টে ভর্তি হয়েছে এই সাবজেক্ট সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা ছিল না। জাস্ট এতটুকুই জানতাম যে এই সাবজেক্টের ডিমান্ড আছে, এটার ফিউচার জব মার্কেট ভালো, প্লাস এটা নাকি এই বিশ্ববিদ্যালয়ের বেস্ট ডিপার্টমেন্ট। তো এতটুকু বিবেচনায় নিয়ে জাস্ট ভর্তি হয়ে যাওয়া। এরপরে ক্যাম্পাস করতে করতে একটা পর্যায়ে বুঝতে পারলাম যে আসলে এখানে ক্লাস ঠিকঠাক হয় না। কোনো দিন বা একটা ক্লাস হয়, কোনো দিন বা দুইটা, কোনো দিন বা একেবারেই ক্লাস হয় না। এবং আমাদের তো আসলে অফিসিয়াল রুটিন অনুযায়ী ক্লাস সাজানোই থাকে প্রতিদিনের, যে সকাল 9:30 থেকে খুব সম্ভবত বিকাল 3:30 পর্যন্ত কখন কখন কোন ক্লাস কখন কখন ল্যাব হবে এটা সুন্দর করে সাজানো আছে। কিন্তু বাস্তবে সেই জিনিসটা মানা হয় না। তো দেখা গেল যে একজন টিচার হয়তো বলতেছেন যে আগামীকাল সকাল 10টার সময় আমি ক্লাস নিব, এবং ওই দিন আনঅফিসিয়াল নিয়মে আর কোনো ক্লাস নেই। তো আমরা জাস্ট ওই একটা ক্লাস করার জন্যে কয়টার বাসে যাই? সকাল 8টার বাসে। সকাল 8টার বাসে যখন আমরা রওনা করি, আমরা পৌঁছাচ্ছি হচ্ছে ক্যাম্পাসে 8:45-এর দিকে গড়ে। তো এরপরে আমরা চাটা খাই, আড্ডা-টাড্ডা দিই। দেওয়ার পরে আমরা সকাল 10টার সময় ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারি যে আজকে কোর্স টিচার আসেননি, বা আসলে উনি কোনো কারণে আজকে ক্লাস নিতে পারবেন না। তখন আমাদের ফেরার বাস কিন্তু দুপুর 2টার আগে নেই। দুপুর 2টার বাসে আমরা রওনা করলে আমরা শহরে পৌঁছাচ্ছি প্রায় বিকাল 3টার দিকে। এবং জিনিসটা আরও ফ্রাস্ট্রেটিং হইতে পারে যখন দেখা গেল যে সকাল 10টার সময় টিচার বলতেছেন যে এখন তো ক্লাস নেওয়ার সময় হচ্ছে না, একটু 12টা 12:30টার দিকে খোঁজ নিও, দেখি পারি কিনা। 12টা 12:30টার দিকে টিচার হয়তো জানাচ্ছেন যে তোমরা কেউ যেও না, আমি লাঞ্চের পরে ক্লাস নিব। তো দুপুর 2:30টার দিকে হয়তো টিচার আসছেন, আধা ঘন্টার একটা ক্লাস নিয়ে চলে যাচ্ছেন। তখন আমাদের কিন্তু বিকাল 4টার আগ দিয়ে আর ফেরার বাস নাই। বিকাল 4টার সময় আমরা ক্যাম্পাস থেকে রওনা করলে আমরা শহরে পৌঁছাচ্ছি প্রায় বিকাল 5টার দিকে। এরপরে একটু খাই-দাই করে রেস্ট টেস্ট করে সন্ধ্যার পরে 2-1টা টিউশনি অনেকেই করাটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। এগুলো শেষ করতে করতে রাত 10টা বাজে। বাসায় বা মেসে ফিরে রাতের খাওয়াটা খেয়ে একটু মোবাইল, কম্পিউটারে ফেসবুকিং এগুলো করতে করতে ওই দিনকার মতো সময় শেষ। অথচ ওই টিচার যদি আগে থেকে বলে দিতেন যে উনি আজকে ক্লাস নিতে পারবেন না, তাহলে কিন্তু আমাদের সারাটা দিন সেভ হয়। আমার ডিপার্টমেন্টেরই এমনও টিচার আছেন যারা কোনো কারণে ক্লাস না নিতে পারলে সকাল 8টার আগ দিয়ে জানিয়ে দেন যে আজকে ক্লাস নিতে পারবো না, এবং আমরা তখন দেখি যদি আর কোনো ক্লাস না থাকে আমরা আর ওই দিন ক্যাম্পাসে যাই না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই জিনিসটা মেনটেন করা হয় না জন্য আমাদের এরকম একের পর এক দিনগুলো নষ্ট হতে থাকে। আর এই যে বললাম ক্লাস হয় না, নো অফেন্স, বাট দ্য ট্রুথ ইজ আমাদের তো আসলে সেমিস্টার সিস্টেম ছিল না, ইয়ারলি সিস্টেম। এই ইয়ারলি সিস্টেমে মানে গোটা বছরে যে কোনো একটা কোর্সের এমনও কোর্স আছে যে পুরো বছরে 4টা ক্লাস হয়েছে কিনাও সন্দেহ। তো এই 4টা ক্লাসের মধ্যে আবার দুই দিন যদি কেউ অনুপস্থিত থাকে, তাহলে তাকে অ্যাটেন্ডেন্সের 10 মার্কসের ভিতরে অর্ধেক মার্কস দেওয়া হবে, অর্থাৎ তাকে 5 দেওয়া হবে, 5। তো এই কারণে যারা হয়তো অ্যাটেন্ডেন্সের ব্যাপারে সিনসিয়ার, তারা হয়তো রেগুলার ক্যাম্পাস করে। আর অনেকেই আছে যারা এই টোটাল সিস্টেমটা দেখে ফেড আপ হয়ে যায়, যার কারণে ক্লাসরুমের সাথে যোগাযোগ খুব কমায় দেয়। তারা এসবের খুব একটা ধারটার ধারে না। এখন সব কোর্সেরই যে এই অ্যাটেন্ডেন্স বা ক্লাস টেস্টের মার্কসের হিসাব রাখা হয় তা কিন্তু না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেও আবার এরকমও হয় যে দেখা গেল যে আমাদের তো ইয়ার ফাইনাল পরীক্ষায় প্রতিটা কোর্সের 75 মার্কের থিওরি পরীক্ষা। তো এই 75 মার্কের থিওরি পরীক্ষায় কে কত পাচ্ছে সেটার উপর ভিত্তি করে ইন্টারনাল অ্যাসেসমেন্টের 25 মার্কস, যেটা মানে অ্যাটেন্ডেন্সের 10 আর ক্লাস টেস্টের 15, এই 25 মার্কস দেওয়া হচ্ছে। অর্থাৎ 75-এ কেউ যদি 60 পায়, 60 কিন্তু হিউজ মার্কস। কেউ 60 পেলে তাকে 25-এ 22-23 দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তার মার্কস 80 আপ হয়ে যায়। যে 75-এ 35 পাচ্ছে, তাকে দেখা গেল সে কি এভারেজেরও এভারেজ স্টুডেন্ট, তাকে হয়তো দেখাচ্ছে যে 25-এ 12 কি 15 সর্বোচ্চ দেওয়া হচ্ছে। তাহলে তার টোটাল মার্কস দাঁড়াচ্ছে 47 বা 50 এরকম। আর যে 75-এ 20 পাচ্ছে, কোনো কোর্স টিচার চাইলে ওই কোর্সে তাকে পাশ করানোর উদ্দেশ্যে যদি চেয়ে থাকেন টিচার, তাহলে এমনও হয় যে টিচারের হাতে থাকা ওই 25 মার্কসে 20 দিয়ে হলেও ওই স্টুডেন্টকে 40 পজায় দেওয়া হচ্ছে। কেন? কারণ আমাদের 100-তে পাস মার্কস হচ্ছে 40। কাজে এই অ্যাটেন্ডেন্সের মার্কসটারও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে। আরও একটা মেজর মানে ফ্রাস্ট্রেটিং ইস্যু বলি, সেটা হলো যে আইসিটিতে পড়বে কিন্তু প্রোগ্রামিং পারবে না। এই জিনিসটা কিন্তু মানে বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। কিন্তু সত্যি কথা হলো যে ডিপার্টমেন্ট আমাদেরকে কখনোই প্রোগ্রামিংয়ের গুরুত্বটা বোঝায় নাই। এই জিনিসটাকে আমি আরেকটু ভেঙে বলি। সেটা হলো যে আমরা যখন 2016 সালে 23শে জানুয়ারি ক্লাস করা শুরু করলাম, আমরা বাদেও আমাদের উপরে আরও 6টা ব্যাচ রানিং আছে, ব্যাচেলর এবং মাস্টার্সে। মানে তখন সেশন জট ছিল, তো যার কারণে 6টা ব্যাচ রানিং ছিল। তো এই 6টা ব্যাচে গড়ে প্রতি ব্যাচে 50 জন করে স্টুডেন্ট আছে, তার মানে 6টা ব্যাচে 300 প্লাস স্টুডেন্ট। এই 300 প্লাস স্টুডেন্টের মধ্যে সর্বোচ্চ 20 জনও প্রোগ্রামিং করতো কিনা মানে সন্দেহ। সর্বোচ্চ 20 জন, অর্থাৎ গড়ে ধরে নেন 15-20 জন। এই 15-20 জন বাদে বাকিরা বেশিরভাগই হয়তো সরকারি জবের প্রিপারেশন নিচ্ছেন, কেউ হয়তো বিসিএস বা ব্যাংক জব এই জাতীয়। তো এই যে 15-20 জন আছেন, এনারা কিন্তু আমাদেরকে অনেক মোটিভেট করেছেন, আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছেন প্রোগ্রামিং করার জন্য, প্রোগ্রামিংয়ের গুরুত্ব বোঝানোর জন্য। বাট সামহাও আমরা নট ইন্টারেস্টেড। কেন? কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড দেখতেছে যে এত স্টুডেন্ট, তারা যদি প্রোগ্রামিং না করে এত দূর আসতে পারে, তারা যদি পাশ করে বেরোয় কিছু না কিছু করে খাইতে পারে, তাহলে আমরা কেন প্রোগ্রামিং করতে যাবো? এই যে একটা লেজিনেসের ব্যাপারটা আমাদের চলে আসলো, যার কারণে আমরা আর প্রোগ্রামিং গুরুত্ব দিইনি বা প্রোগ্রামিং শেখার প্রয়োজন মনে করিনি, মানে বেশিরভাগ ক্ষেত্রে বলতেছি আর কি। তো ডিপার্টমেন্টের কথা কেন বললাম?
আমাদের তো ক্লাস হয় না বলেইছি ঠিকঠাক, যার কারণে প্রোগ্রামিং ক্লাসটাও ঠিকঠাক হইতো না, আর ল্যাব তো হইতোই না। ল্যাব কী হতো যে ইয়ার ফাইনাল পরীক্ষা হয়তো থিওরি পরীক্ষাটা হয়ে গেছে, এখন হয়তো ল্যাব ফাইনাল এক্সাম বাকি। ল্যাব ফাইনাল এক্সামের আগে দিয়ে 2 সপ্তাহ ল্যাব ট্রায়াল হতো। এই ল্যাব ট্রায়ালের কাজ কি, ধরেন প্রোগ্রামিংয়ের উপরে 10টা প্রোগ্রামিং প্রবলেম আমরা নিজে থেকেই ঠিক করে টিচারকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিলাম, বা টিচারই হয়তো নিজে থেকে 10টা প্রোগ্রামিং প্রবলেম ঠিক করে দিলেন। এই 10টা প্রোগ্রামিং প্রবলেমের উপরেই হুবহু আমার ল্যাব এক্সামে পরীক্ষাটা হবে। তো ল্যাব ট্রায়ালের কাজ হলো যে এই 2 সপ্তাহ ক্যাম্পাসে যাইতে হবে এবং সফটওয়্যার ল্যাবে বসে এই 10টা প্রবলেম রেগুলার প্র্যাকটিস করতে হবে। তবে কে প্র্যাকটিস করছে, কে প্র্যাকটিস করছে না, এই হিসাবটা কিন্তু আর রাখা হতো না। শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের হিসাবটাই কোর্স টিচার রাখতেন। যার কারণে আমরা জাস্ট হাজিরা দেওয়ার জন্য হলো আমরা ক্যাম্পাসে গিয়ে টোটাল সারাটা দিন মানে অপচয় করে চলে আসতাম। কারণ আমরা তো সারা বছর ধরে প্রোগ্রামিং শিখি নাই। এখন এই 2 সপ্তাহে প্রোগ্রামিং শিখে আমরা হচ্ছে আপনার এই প্রবলেমগুলো সলভ করবো, ওই মানসিক অবস্থাতেই আমরা আর নাই। তো কি হচ্ছে যে ব্যাচে আমাদের 55 জনের স্টুডেন্ট ছিল আমাদের ব্যাচে, এদের মধ্যে 2-3 জন প্রোগ্রামার ছিল, কোডার ছিল আর কি। তারা হচ্ছে এই 10টা প্রবলেম সলভ করে ব্যাচের ফেসবুক গ্রুপে আপলোড করে দিত। আমরা ওইটা পেন ড্রাইভে ডাউনলোড করে রাখতাম। যেদিন ল্যাব এক্সাম হয় ওই দিন সকালবেলা সকাল 9টার সময় টিচার প্রত্যেক স্টুডেন্টকে একটা করে খাম দেন। ওই খামের মধ্যে ওই 10টা প্রোগ্রামের মধ্যে যে কোনো 2টা করে প্রোগ্রাম দেওয়া আছে। তো ওই 2টা এরপরে কী হচ্ছে, টিচার ওই খামটা দিয়েই চলে যাচ্ছেন, অর্থাৎ পরবর্তী 3-4 ঘন্টা এক্সাম রুমে কোনো পরিদর্শক থাকেন না। ওই ফাঁকা মাঠে আমরা কী করি, সুন্দর করে পেন ড্রাইভটা বের করে চুরি করে ল্যাবের কম্পিউটারে সেটা ইনসার্ট করে যার যে 2টা প্রোগ্রাম করছে সেটা কপি পেস্ট করে রেখে সেভ করে রেখে দেয়। এরপর লাঞ্চের ঠিক আগ দিয়ে বা লাঞ্চের পর দিয়ে টিচার এসে জাস্ট চেক করেন যে প্রোগ্রামটা রান হচ্ছে কিনা। যদি প্রোগ্রাম দুটো রান হয় এরপরে 2-4টা প্রশ্ন করেন, কেউ পারলে ভালো, না পারলেও সে পাস। এবং এটা এই ল্যাব দিয়ে আমি উদাহরণ দিলাম, এরকম অন্যান্য ল্যাবের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একই অবস্থা। তাহলে এই যখন অবস্থা, তাহলে আমরা ল্যাবের গুরুত্ব বুঝবো না বা প্রোগ্রামিংয়ের গুরুত্ব বুঝবো না বা প্রোগ্রামিং শিখবো না, এইটাই কিন্তু স্বাভাবিক। এখন অনেকে ভাবতে পারেন যে ইন্টারনেট কেন ব্যবহার করে শিখলাম না। প্রথম কথা হলো 2016 সালে এই শহরে ইন্টারনেট সহজলভ্য না, আর বেশিরভাগ এলাকাতে, অনেক এলাকাতে লাইনও নাই। যেমন আমার বাসাতেই, এই এলাকাতে আমি প্রথম ইন্টারনেট নেই সংযোগ, এবং সেটাও কিনা আপনার আমার বাসা থেকে দূরে একটা ইলেকট্রিক পোল ছিল, সেখান থেকে 115 মিটার ক্যাট 6 এর কেবল এনে আমার বাসায় সংযোগ দেওয়া হয়। 1 Mbps 1000 টাকা। তাছাড়াও আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত ওই ইন্টারনেট বা ডিভাইস ব্যবহার করে পড়াশোনার অভ্যাসটা ছিল না, যার কারণে ওই সিস্টেমের সাথে আমরা অ্যাডাপ্ট করতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, এমন কালচারে এসে পড়লে না, মানে পড়াশোনাতে আর মন বসে না। মানে এখানে ডিরেকশনের যথেষ্ট অভাব, এবং এই যে একটা আলসেমি এসে যায়, যার কারণে দেখেন এই যে এত ছেলেমেয়ে বিসিএস দেয়, উইথ ডিউ রেসপেক্ট, ইনাদের মধ্যে কয়জন চান্স পায় বিসিএসে বলেন? এর কারণটা কি? কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিসিএসেও মন বসে না। আপনি যদি একটু হায়ার স্টাডিজের কথাটাই চিন্তা করেন, যে আমি সেদিন জানতে পেরেছি যে বুয়েট এবং কুয়েটের সিভিল 17 ব্যাচ, জাস্ট এই একটা ব্যাচ থেকে 90+ স্টুডেন্ট এখন আমেরিকার মাটিতে আছে। 90+, অর্থাৎ কুয়েটে তো 120 জন মতো স্টুডেন্ট, আর বুয়েটে বোধহয় 200 জন স্টুডেন্ট। এই 320 জন স্টুডেন্টের মধ্যে 90+ স্টুডেন্ট এখন আমেরিকার মাটিতে আছে। সেখানে নো অফেন্স, বাট আমার বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, বিবিএ, আর্টস এরকম প্রত্যেকটা অনুষদের অধীন প্রত্যেকটা ডিপার্টমেন্ট মিলিয়েও গেল 5 বছরে 90 জন উচ্চশিক্ষায় গিয়েছে কিনা সন্দেহ। যার কারণে আমাদের ডিপার্টমেন্টেও কিন্তু এই হায়ার স্টাডিজের যে কালচারটা, যে গবেষণার যে কালচারটা, সেই পরিবেশটা আসলে ছিল না। মানে পেপার করা, পেপার পাবলিকেশন করা, এই জিনিসগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত ছিলাম না। আমি যেই 6টা ব্যাচের কথা বললাম, যে আমরা যখন ভর্তি হই তখন যে 6টা ব্যাচ রানিং ছিল, এই 6টা ব্যাচের মধ্যেও মানে 15-20 জনও উচ্চশিক্ষায় গিয়েছে কিনা সন্দেহ আছে। এরপরেও যারা এত প্রতিকূলতা সত্ত্বেও যারা মানে বাইরে পড়াশোনা করতে যান বা জবে চলে যান, তাদেরকে হ্যাটস অফ। এবং এই ধরনের মানে পরিবেশ না থাকার কারণে আপনি দেখেন যে একটা স্টুডেন্টকে যখন ফান্ডামেন্টালি তৈরি করা হচ্ছে না, তখন তার সেটার কতগুলো জায়গাতে সেটার প্রভাব ফেলতেছে। যেমন ধরেন, অন্যান্য জেলা থেকে অনেকেই কিন্তু আপনার হয়তো বা বাইরের দেশ থেকেও সেমিনার করতে আসতেন আমাদের এখানে। হয়তো দেখা যাচ্ছে মেডিকেল ইমেজিংয়ের উপরে হয়তো ডিপ লার্নিংয়ের একটা সেমিনার হবে। তো যারা নবীন স্টুডেন্ট, ফ্রেশম্যান, তারা কিন্তু ধুমায় ওখানে অ্যাটেন্ড করে। কেন? কারণ তাদের মধ্যে এখনও আগ্রহটা আছে, ইচ্ছাটা আছে, প্যাশনটা আছে, কিছু শেখার যে ক্ষুধা সেটা আছে। কিন্তু আমরা যারা 3rd ইয়ার 4th ইয়ারে উঠে গেছি, আমাদের আর এইসব সেমিনারে কোনো আগ্রহ নাই। কেন? কারণ আমরা তো অলরেডি এই ট্র্যাকেই নাই। আমরা তো মেশিন লার্নিং করবো না, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই বিসিএস টিসিএস বা আমরা পড়াশোনার মধ্যেই নাই। তো আমরা বেসিক জিনিসগুলোই পারি না পড়াশোনার। সেখানে আমরা এসব অ্যাডভান্স টপিক অ্যাটেন্ড করে কী করবো? স্বাভাবিকভাবে আমরা অ্যাটেন্ড করতাম না বেশিরভাগ ক্ষেত্রে। আর নবীন স্টুডেন্ট যারা হয়তো মানে অনেক আগ্রহ নিয়ে অ্যাটেন্ড করছে, দেখা গেল দুপুর 2টার পর সেমিনার শুরু হয়েছে, তারা অ্যাটেন্ড করার পর এইসব টপিক তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন তারা বোর ফিল করতে শুরু করে। তখন তারা ক্ষণ গুনতে থাকে যে কখন বিকাল 4টা বাজবে, আমি 4টার বাসে রওনা করে চলে যাব। তখন কি হয়, যে যারা হয়তো এত কষ্ট করে দূর দূরান্ত থেকে জার্নি করে সেমিনার করতে আসছেন, তারা খুব আশাহত হন যে এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আর এই ছেলেমেয়েগুলো জাস্ট 2-2.5 ঘন্টাও বসতে পারলো না। কিন্তু আসলে যেটা হয়েছে যে স্টুডেন্টদের আসলে ফান্ডামেন্টাল জায়গাতেই মানে নড়বড়ে হয়ে গেছে। ফাইনাল ইয়ার প্রজেক্ট, ব্যাচেলারের ফাইনাল ইয়ার প্রজেক্ট বা মাস্টার্সের প্রজেক্টের কথাই যদি বলি, এখানে কী হয় যে আমাদের ডিপার্টমেন্টের একটা রুমে প্রিভিয়াস ইয়ারের প্রজেক্ট পেপারগুলো গাদা করা আছে। তো আমাদের প্রজেক্টে যখন সময় হয়, আমরা যাই যে ওই পেপারগুলোই নিয়ে উল্টাই টুলটাই কোনটার উপরে কাজ করা যায় সেটা দেখে মোটামুটি ওইটাই একটু এদিক ওদিক করে কপি পেস্ট করে জমা দিয়ে দিই।
এটাই হলো আমাদের প্রজেক্ট। মানে ভেতরে মেকানিজম কী হচ্ছে না হচ্ছে প্রজেক্ট এসব কিচ্ছু আমরা বুঝি না, যার কারণে আবহমান কাল ধরে কিন্তু আমাদের ওই ঘুরে ফিরে কয়েকটা প্রজেক্টই, সেটা হলো এই লাইব্রেরি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ক্যাম্পাস নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ওয়েদার প্রেডিকশন বা হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন ইত্যাদি জাতীয় প্রজেক্ট হচ্ছে আমাদের কমন প্রজেক্ট ঘুরে ফিরে। এবং আমাদের শিক্ষকেরা ওনারাও যারা ডিফেন্স কমিটিতে থাকেন ওনারাও আমাদের সীমাবদ্ধতাগুলো বোঝার জন্য ওনারাও জাস্ট ওই ঝাড়িঝাপটা দিয়ে পার করে দেন আর কি। আর কিছু সুপারভাইজার আবার আছেন যারা অনেক হঠাৎ করে প্যারা দেন, যে হয়তো তারা চান যে প্রজেক্টের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে করবো। যেমন ধরেন মেশিন লার্নিং প্রজেক্টের ক্ষেত্রে তারা এক্সপেক্ট করেন যে আমরা সব কিছু বুঝে টুঝে করবো, কিন্তু বাস্তবতা হলো যে 1 মাসে কিন্তু পাইথন শেখা, তারপর হচ্ছে এসব টেনসর ফ্লো বা কেরাস বা পাইটর্স এগুলো শেখা, বা হচ্ছে ভুলতে বসা যেসব ম্যাথমেটিক্স অর্থাৎ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, লিনিয়ার অ্যালজেব্রা এগুলো শেখা, রিসার্চ পেপার পড়তে শেখা, রিসার্চ পেপার পড়ে ওই রিলেটেড পেপারের বিভিন্ন রিসার্চ গ্যাপ খুঁজে বের করে সেগুলো নিয়ে একটা আইডিয়া প্রপোজ করা, এই জিনিসগুলো কিন্তু আসলে 1 মাসের বিষয় না। আর সবথেকে বড় কথা, ছোটোবেলা থেকে যদি প্রিপেয়ার হতাম, মানে ছোটোবেলা হতে ফার্স্ট ইয়ার থেকে যদি সে অর্থে প্রিপেয়ার হতাম, তাহলে এক কথা ছিল। এই মানে পড়াশোনার শেষ বয়সে এসে যখন আমি মেশিন লার্নিংয়ের সাথে পিছাই নাই, তখন আমার জন্য এই জিনিসটা কিন্তু যথেষ্ট জুলুম হয়ে যায়। কিন্তু একজন টিচার কী করেন, যে হয়তো প্রজেক্টের 1 মাস সময় আছেন, উনি যথেষ্ট প্রেশার দিতে থাকেন। তো তখন কী করে, স্টুডেন্টরা প্রচুর প্যানিক করতে থাকে। তখন তারা ওই 1 মাস তারা অনেক কিছু করার চেষ্টা করে, অনেক কিছু শেখার, বাট ইন্ড অফ দ্য ডে তারা কিছুই শেখে না, কারণ এগুলো তো 1 মাসে শেখার জিনিস না। তখন তারা ওই ওরকম হজর বড় অবস্থা করে শেষ করেন। তখন সুপারভাইজার ফেড আপ হয়ে বলে, আর যাও এটা জমা দিয়ে দাও, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। তো এমনি করে কী হচ্ছে, আমরা পার পেয়ে যাচ্ছি। এখন এই যে বললাম যে ক্লাস ঠিকঠাক হয় না, অনেক ফান্ডামেন্টাল কোর্স আছে আইসিটির যেগুলো এরকম হেলায় ফেলায় শেষ হয়ে গেছে, আর আমরাও নিজে থেকে আর শেখার প্রয়োজন মনে করি নাই। যার কারণে যখন অনার্স বা মানে ব্যাচেলার বা মাস্টার্স যখন আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমরা কিছুই শিখতেছি না। আর এই যে ক্লাস ঠিকঠাক হয় না, যার কারণে কি হয়, যে পরীক্ষার আগ দিয়ে অনেক টিচারই এসে হয়তো পরীক্ষার ডেট দিয়ে দিছে, ঠিক তার হয়তো 7 দিন 10 দিন আগ দিয়ে বা 15 দিন আগ দিয়ে টিচার এসে একের পর এক কোর্স টিচার এসে হয়তো সাজেশন দিতে থাকেন যে কোথা থেকে কী পড়তে হবে বা না হবে। আবার এরকমও হয় অনেক ক্ষেত্রে যে সিআররাই টিচারদের রুমে ঘুরে, যে স্যার পরীক্ষা তো ডেট দিয়ে দিয়েছে, যদি কিছু মানে বলতেন কোথা থেকে গিয়ে পড়তে হবে না হবে। তো অনেক ক্ষেত্রে টিচার একবারেই দিয়ে দেন, অনেক ক্ষেত্রে আবার দেখা গেলো যে দিনের পর দিন রুমের সামনে ঘুরতেছে, কিন্তু টিচারের দেখার পাওয়া যাচ্ছে না। 2-3 দিন পর হয়তো টিচারকে পাওয়া গেল, বিষয়টা তাকে জানানো হলো, উনি তখন বলেন আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি, সব কিছু সাজাই গুছাই তোমাদেরকে জানাবো। তাই এর করতে করতে আবার দেখা 2-3 দিন কেটে যায়। তো এই যখন অবস্থা, এই গল্পগুলো সিআররা আরও ভালো করতে পারবে। তো তাতে কি হচ্ছে, যে পরীক্ষার আগ দিয়ে যখন এতগুলো কোর্সে সাজেশন পাচ্ছি, তখন কিন্তু আর আমাদের পড়ার সময় থাকে না। স্বভাবতই আমাদের সিজিপিএটাও কিন্তু আসলে ভালো হয় না। যেমন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি 3.80 পাওয়া মানে ক্লাস পজিশন 20-এর মধ্যেও থাকে না, 20-এরও পরে চলে যায়। সেখানে আমাদের এখানে 3.8 আপ হওয়া মানে ব্যাচের ফার্স্ট অথবা সেকেন্ড হয়ে যাওয়া। আর যদি একটা ব্যাচে 55 জন স্টুডেন্টও থাকে, তাহলে 3.5 এই সিজিপিএ পাওয়ার সংখ্যা হয়তো 10 জন স্টুডেন্টও গড়ে হয় না। এটাই বাস্তবতা। কোনো ব্যাচে হয়তো 18 জন হয়, কোনো ব্যাচে হয়তো 5-6 জন হয়। তো তখন কি হয়, যে আমাদের এখান থেকে যারা হয়তো পাশ করে বেরিয়ে গেছে হয়তো ব্যাচের ফার্স্ট 3.8 নিয়ে, সে যখন লেকচারার পদে আবেদন করে, সে তখন মানে একটা উঠতে যায় যে আমি তো ফার্স্ট, হ্যাঁ, কিন্তু সে গিয়ে দেখে যে 3.9 তার আশেপাশে ডাল ভাত, 3.8 কিছুই না সেখানে। তো এই ডিপার্টমেন্টের বয়স কিন্তু অ্যাকচুয়ালি 26 বছর। এই 26 বছরে কেউ একজন গুগল বা মেটা বা অ্যামাজনের মতো কোম্পানিতে কাজ করছেন বলে আমার জানা নাই। এবং শুনেছি যে একজন আছেন যিনি মাইক্রোসফটে আছেন, তবে সেটা জাস্ট শুনেছি, নামও জানি না বা শিক্ষাবর্ষও জানা নাই আমাদের, বা যোগাযোগও নাই সেই অর্থে। আর মানে হায়ার স্টাডিজের কথা তো বললামই। তো এই যখন অবস্থা, এত কিছুর পরেও যারা হয়তো বিদেশ পাড়ি দেন বা মানে উচ্চশিক্ষার উদ্দেশ্যে হোক বা জবের জন্য হোক, তারা এই যে নানান প্রতিকূলতা সত্ত্বেও যে পাড়ি দেন, তাদেরকে হ্যাটস অফ। এবং তারা এই যে হয়তো ভালো ভালো পজিশনে চলে যান বা দেশে হয়তো ভালো সফটওয়্যার কোম্পানিতে যান, এই জিনিসটাকে ডিপার্টমেন্ট হাইলাইট করে যায়, এটাই তো আমাদের অ্যাচিভমেন্ট। বাট অ্যাকচুয়ালি আমাদের দেখা উচিত যে আমার কতজন গ্র্যাজুয়েট বেরিয়ে কত পার্সেন্টেজ কে কোথায় আছে না আছে, হিসাবটা আসলে এভাবে করা উচিত। আরও অনেক সমস্যা আছে, সেগুলো হয়তো এখন এত বললাম না। এই ডিপার্টমেন্টের বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির কোনো একটা ডিপার্টমেন্টের ব্যাপারে আমি এই সেপ্টেম্বর 2024 সালে এসে দাঁড়িয়ে জানতে পারলাম যে তাদের মাস্টার্স 2020-21 সেশনের ফাইনাল সেমিস্টারই নাকি এখন কমপ্লিট হয় নাই। মানে আমাদের এবার মাস্টার্সের সেমিস্টার সিস্টেম 2 সেমিস্টারের মাস্টার্স, জাস্ট মানে প্রজেক্ট বেসড মাস্টার্স, তো জাস্ট 1 বছর মেয়াদি মাস্টার্স, সেই মাস্টার্স নাকি কমপ্লিট হয় নাই। এমন না যে স্টুডেন্টরা মানে ফেল করে ইয়ার গ্যাপ গেছে বা ড্রপ দিচ্ছে, এরকম না, ভার্সিটি তাদেরকে বের করতে পারে নাই। এবং ওই একই ব্যাচের ব্যাচ আমাদের ডিপার্টমেন্টে মাস্টার্স তাদের কমপ্লিট হয়েছে হলো গেল বছর 2023 সালের অক্টোবর মাসে, মানে 2023 সালের লাস্টের দিকে এসে। আর যাদের রিটেক বা ব্যাকলগ ছিল, তাদের শেষ হয়েছে হলো এই বছর 2024 সালের 30শে জুন। তার মানে চিন্তা করেন, এই ব্যাচটা সেই 2017 সালের জানুয়ারি মাসে ব্যাচেলরে ক্লাস করা শুরু করছে, অথচ আজও তারা বেরোতে পারে নাই। এর মানে এই 2016-17 সেশন যারা রিঅ্যাড দিয়ে হয়তো ভর্তি হয়েছে, অনেকেই আছে হয়তো 2015 সালের উচ্চ মাধ্যমিক ব্যাচ, তারা হয়তো ফার্স্ট টাইমে চান্স পায় নাই, রিঅ্যাড দিয়ে ভর্তি হয়েছে, তারা 10টা বছর উচ্চ মাধ্যমিকের পর পার করে ফেললো, অথচ এখনও ভার্সিটি থেকে বেরোতে পারলো না। এবং তার থেকেও ফ্রাস্ট্রেটিং বিষয় হলো, এই 10 বছরে সে বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই সে কিছুই শিখলো না। তো এই জিনিসগুলো আসলে ফ্যাক্ট, এইগুলো মানে পরিসংখ্যান, এগুলো সমালোচনা না। এবং আমি মন থেকে কাউকে মানে ছোটো করার জন্য বা হেনস্থা করার জন্য, অপদস্থ করার জন্য এই কথাগুলো সত্যি কথা বলছি না। কারণ আমাকে যারা চেনেন জানেন, তারা জানেন যে আমি মানে এরকম কাউকে অপদস্থ বা এরকম করা আমার পছন্দ না।
কিন্তু এইগুলো আসলে পরিসংখ্যান, এগুলো ফ্যাক্ট, এগুলোকে আসলে ডিনাই করার সুযোগ নাই। তো এই কথাগুলো এই জন্যই বললাম যে এটা আমি তো শুধু আমার ডিপার্টমেন্টকে দিয়ে এক্সাম্পল দিলাম, কিন্তু আমার ভার্সিটির আরও অন্যান্য ডিপার্টমেন্টের গল্পগুলোও যদি শোনেন, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমাদের গল্পগুলো কোথাও না কোথাও এক। এবং শুধু আমার বিশ্ববিদ্যালয় কেন, এরকম সম্ভাবনা বা এর থেকেও নিচের সারির যেসব ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশে আছে, বেশিরভাগেরই গল্পগুলো কোথাও না কোথাও সেম। তো এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ফ্লস আমি বলবো। এবং আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার, যার কারণে আসলে এই কথাগুলো তুলে ধরা যে কী পরিমাণে একটা প্যানিকিং কালচার, একটা মানে প্যানিকড কালচার, একটা ট্রমাটাইজড কালচারে যে মানে একটা ইনফ্রাস্ট্রাকচার এসে যে আমাদেরকে পড়তে হয়, এই জিনিসগুলো আসলে জানা দরকার আছে, এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা দরকার আছে। যারা এক্সপার্ট আছেন আমি শিওর ইনশাল্লাহ তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন ভবিষ্যতে, যাতে অন্তত ফিউচার জেনারেশনকে আমরা একটা প্রপার একটা ফাউন্ডেশন দিতে পারি। কারণ একটা ইউনিভার্সিটি মানে একটা একাডেমিক ডিগ্রি মানে কিন্তু জাস্ট একটা সার্টিফিকেট না। একটা ইউনিভার্সিটির কাজ হলো একটা স্টুডেন্টকে তার গ্রোথের পরিবেশ দেওয়া, উপযুক্ত পরিবেশ দেওয়া, তাকে মানে গবেষণা কর্মে তাকে একটা ফাউন্ডেশন দেওয়া, তাকে তার সাবজেক্ট নলেজের বেসিকটাকে স্ট্রং করা। সেই জায়গাটাতেই যদি আমাদের ল্যাকিংস থাকে তাহলে বিষয়টা খুবই আনফর্চুনেট। তো এতটুকুই বলার ছিল, আমি ভুল ত্রুটি বলে থাকলে আমাকে মাফ করবেন। থ্যাংক ইউ।